স্বাগত দর্শক, ৭১ জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সে খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনা টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে আছেন এবং জুমে আসলে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক এলাহি নেওয়াজ খান। তিনি আছেন আমাদের সাথে এরই মধ্যে, এবং একই সাথে অন্যান্য অতিথিদের সাথে দর্শক আপনাদের পরিচয় করে দিতে চাই। আছেন আজিজুল বারী হেলাল, মাননীয় এমপি, এবং একই সাথে তথ্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বিএনপির, এবং একসাথে আছেন সার্জিস আলম, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল এবং এনসিপির। সার্জিস, আপনাকে দিয়ে যদি একটু শুরু করি আলোচনাটি, সেটা হচ্ছে দুটি বিষয়। এক হচ্ছে বাজেট আগামীকাল ঘোষণা হতে যাচ্ছে, এবং একই সাথে ১০০ দিন পার করেছে বর্তমান সরকার। সেটি যদি মূল্যায়ন করতে বলি, বর্তমান সরকারকে কত মার্ক দেবেন 10-এর মধ্যে? আচ্ছা, আসলে 4 মাস খুবই সংক্ষিপ্ত সময় সরকারকে মূল্যায়ন করার জন্য। তো সেই জায়গা থেকে আসলে বেশ কিছু প্রত্যাশার যদি কাছাকাছি হতো, যেমন আমরা যদি জুলাই সনদের যে মূল বিষয়গুলো ছিল, মানে সংস্কারের অধ্যাদেশে যেগুলো বিএনপির জায়গা থেকে বলছে তারা পুনরায় এগুলোকে রিফর্ম করে নিয়ে এসে আবার বিল আকারে উত্থাপন করবেন, আইন করবেন, আমরা ওইটার উপরে এখন আস্থা রাখতে পারছি না। আমরা যেদিন হয়তো পাবো, স্বাগত জানাবো অবশ্যই। সেই জায়গাগুলো আমাদের একটা অনাস্থা তৈরি করেছে, কারণ সেগুলো সেভাবে আপাতত আইনে পরিণত হয়, আইন তো আবার পুনরায় সংশোধন করাই যেত। এই প্রসেসে গেলে এটা ভালো হতো, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পরে খুব স্বাভাবিকভাবেই ক্ষমতা এমন একটা জিনিস যেটাকে আসলে ছাড় দেয়া ওই সময় এটা খুবই টাফ হয়ে যায়, এবং সেটা তারা করতে পারেনি। এবং তাদের গুরুত্বপূর্ণ ৩১ দফার ভিতরে যে বিষয়গুলো রয়েছে, যেমন ধরেন বিচার বিভাগের স্বাধীনতা বা পৃথক সচিবালয়, দুদক থেকে শুরু করে মানবাধিকার কমিশন, পুলিশ কমিশন, এগুলোর যে সংস্কার অধ্যাদেশগুলো, এগুলোকে পাশ করা, এগুলোকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে, আসলে এক প্রকার বাতিল করা হয়েছে। এবং পরবর্তীতে আমরা আরও বেশ কিছু বিষয়ে যেই ধরনের দলীয় একটা মানুষদেরকে নিয়োগ দেওয়ার প্রবণতা আমরা যেটা দেখলাম, একদম বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে পরবর্তীতে বিসিবিতে আপনি দেখেছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখেছি, এটা আমাদেরকে একটু আশাহত করেছে। এবং আমরা সর্বশেষ এখন ইসলামী ব্যাংকে যেটা দেখছি, আসলে ইসলামী ব্যাংকে বিএনপি নতুন সরকার এসে চেয়ারম্যান নিয়োগ দিবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু আক্ষেপটা হয় তখন যেই মানুষটার এর আগে এস আলমের সাথে সংশ্লিষ্টতার স্পষ্ট প্রমাণ রয়েছে, ব্যাংক লোন নিয়ে টাকা লুটপাট করে স্পষ্ট প্রমাণ রয়েছে, যেই মানুষটাকে তার দুর্নীতির দায়ে, অপকর্মের দায়ে জুলাইয়ের পরে যিনি ডেপুটি আমাদের গভর্নর ছিলেন, যেই মানুষটাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে, সেই মানুষটাকে যখন আবার একটা ইসলামী ব্যাংকের মতো একটা ব্যাংক, যেখানে বাংলাদেশের সবচেয়ে বেশি গ্রাহক সেবা নেয় প্রায় ৩ কোটি, এবং বাংলাদেশ দাঁড়িয়ে আছে যে দুইটা ভিত্তির উপরে, তার মধ্যে একটা হচ্ছে রেমিটেন্স, 33% রেমিটেন্স ইসলামী ব্যাংকের মধ্য দিয়ে আসে। তো এইরকম একটা বৃহৎ অর্থনৈতিক প্রতিষ্ঠানে যখন এই ধরনের অনাস্থা সম্পন্ন একজন মানুষ, যার সাথে আমরা এস আলমের কানেকশন দেখতে পাই পূর্বের সরকারের সময়কার, ওই মানুষকে এনে বসানো হয়, এখানকার গ্রাহক কোন দলের বেশি এইটা ইম্পর্টেন্ট না, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা দেশের এই ধরনের অর্থনৈতিক একটা অস্থিতিশীলতার মধ্যে দেশের এত বড় একটা ব্যাংকিং সিস্টেম বা ব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছি কিনা। যেই মানুষগুলো ধরেন রেমিটেন্স এই ব্যাংকের মাধ্যমে পাঠাতো, তারা এই অস্থিতিশীল পরিবেশ দেখে কিন্তু টাকা এখন হুন্ডির মাধ্যমে পাঠাবে, আমার দেশ ক্ষতিগ্রস্ত হবে। অর্থনৈতিকভাবে যদি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়, বিএনপিও বাঁচবে না, আমিও বাঁচবো না। আবার আপনি দেখেন, এই যে প্রায় এক সপ্তাহের মধ্যে 4,500 কোটি টাকা তুলে নেওয়া হলো, এটার ফলে কিন্তু অন্যান্য যে পুরো ব্যাংকগুলো রয়েছে, পুরো ব্যাংকিং সিস্টেমের উপরে একটা গ্রাহকদের অনাস্থা তৈরি হচ্ছে। সো এই জায়গাটাতে ওই কোন দলের গ্রাহক বেশি বা আমরা আমাদের পছন্দের মতো চেয়ারম্যান বসাবো, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই আস্থার সংকট তৈরি করছি আমরা, অস্থিতিশীলতা তৈরি করছি, এবং এমন একজন মানুষকে নিয়ে আসছি যে মানুষের সম্পর্কে পূর্ব থেকে অভিযোগ আছে। সো এই সামগ্রিক বিষয়গুলো আমাদের মধ্যে একটা আস্থার সংকট তৈরি করেছে। আমরা সত্যি কথা বলতে আমি একটু উদার মার্কিংয়ের ক্ষেত্রে, তো সেই জায়গা থেকে হয়তো আমি 10-এ 5 দিব, কিন্তু এটা আসলে এখন পর্যন্ত কিছুটা পজিটিভ আমি বর্তমান যিনি আমাদের প্রধানমন্ত্রী আছেন জনাব তারেক রহমান, তার জায়গাটাতে। এবং আরেকটা জিনিস হচ্ছে, এর মধ্যে এই যে 5, এই 5-এর মধ্যে
কিছুটা অংশের কন্ট্রিবিউশন হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। তার আমি ক্রিটিসিজম করব, হয়তো টকশোতে একটু পরেও করব, কিন্তু তিনি আসলে একটা জিনিস অন্তত মনে হয় যে একজন মানুষ আছেন যিনি ধারণা রাখেন, যিনি এই বিষয়গুলো নিয়ে তার একটা এক্সপ্লানেশন থাকে এবং যার দখল রয়েছে বিভিন্ন জায়গায়, এটা তো একটা এক্সপার্টিস। সো এই জায়গা থেকে হয়তো ওভারঅল আমি আমার জায়গা থেকে 10-5 দিই। 10-5 পেয়েছে সরকারি দল বিরোধী দলের কাছ থেকে। আজল বাড়ি হিলাল, সেটি হচ্ছে যে সংস্কার এবং একই সাথে বেশ কিছু বিষয় নিয়ে সর্বশেষ ইসলামী ব্যাংকের নিয়োগ নিয়ে হচ্ছে আমরা দেখেছি সংসদ এবং সংসদের বাইরে এই বিষয়টা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। যদি একটু বলতেন যে বিতর্কিত এমন ব্যক্তিকে আসলে বিরোধী দলের ভাষা, মানে আমরা যদি তাদের ভাষারই ব্যবহার করি, বিরোধী দলের ভাষা অনুযায়ী বিতর্কিত ব্যক্তিকে কেন আসলে বসাতে হবে এরকম একটি জায়গায়? অন্য কেউ কি আর ছিল না? দেখেন, আমি প্রথমে আমরা একই পতাকার সহযাত্রী, তাহলে আপনার আজকে পরে আসা ছিল আর্জেন্টিনা আর কি। ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল থেকে বিশ্বকাপ শুরু হবে, সে যে আমরা একই পতাকার সহযাত্রী। তার বক্তৃতায় কিন্তু ফুটে উঠেছে যে আজ পর্যন্ত যারা বিরোধী রাজনীতি করে তারা সরকারকে 50% মার্কস দিয়েছে। তার মানে কি? যে সরকার নিশ্চয়ই সঠিক পথে যাচ্ছে, কেন বিরোধী দল তো বিরোধিতা করতেই হবে তাকে। সরকার যে সবই ভালো করছে, একজন মানুষ তো সবই ভালো করতে পারে না, কিন্তু সরকার চেষ্টা করে ভালো করার, যে সরকারে থাকে সেই উদ্যোগটাকে সে নিশ্চয়ই সাধুবাদ জানিয়ে 5 মার্ক দিয়েছে, তাই না? এখন বক্তব্য হলো যে বিতর্কিত ব্যক্তি। আমি দেখলাম এই ইসলামী ব্যাংকের সমস্যা এক আলম, আলম নিয়ে, এখনো সেই আলম, নতুন একজন পর্যবেক্ষক নিয়োগ দেওয়া আছে, তার নাম খুরশিদ আলম, না আশরাফুজ্জামান, আশরাফুল আলম। আর সমস্যা হয়েছে, বিতর্ক হয়েছে খুরশিদ আলমকে নিয়ে। আলম থেকে আমরা বেরোতে পারলাম না। তো এখন আপনার যে খুরশিদ আলমকে নিয়োগ দেওয়া হয়েছিল, তার নিয়োগে যদি অবৈধতা থাকে, তার নিয়োগ যদি অস্বচ্ছতা থাকে, সেটাও কিন্তু তদন্ত করে দেখা হবে। এটা কিন্তু সরকার, সালাউদ্দিন ভাইয়ের কথা বললেন, তিনি গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিয়েছেন। যদি এটাও অস্বচ্ছতা থাকে, তাও আপনার তদন্ত করে দেখা হবে। এরপরে আজকে দেখলাম বাংলাদেশ ব্যাংক সেখানে একজন পর্যবেক্ষক নিয়োগ করেছে। কিন্তু আমার বক্তব্য হলো যে এই যে গ্রাহকরা নাকি 4,000 কোটি টাকা তুলে নিয়েছে, সার্জিস যেমন বললো, জামাতের নেতারাও বলছে। সার্জিস বলছে হলো ইনফরমেশনের ভিত্তিতে, জামাতের নেতারা কিন্তু পারপাসফুলি বলছে যে গ্রাহকরা টাকা তুলে নিচ্ছে এবং গ্রাহকদের দিয়ে সেখানে কাইন্ড অফ মব ক্রিয়েট করেছে। আমার বক্তব্য যে একটা ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ হবে, সেই নিয়োগ নিয়ে গ্রাহকদের কি সমস্যা? আমি তো আজ পর্যন্ত আমি শুনিনি কখনো যে কোন ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের সাথে গ্রাহকের কি সম্পর্ক। গ্রাহক তার লেনদেন করে, উনি কিন্তু আপনার এই যে ম্যানেজমেন্ট বডিতে বা এক্সিকিউটিভ বডিতে কে থাকে এত নিয়ে কেউ এটা নিয়ে মাথা ব্যথা করেন। আপনি যে ব্যাংকে টাকা রাখেন, ওই ব্যাংকের চেয়ারম্যান নামই হয়তো আপনি জানেন না। ইসলামী ব্যাংক আপনার যে আওয়ামী লীগ দখল করে নিয়েছিল, সেই আওয়ামী লীগ জামাতের কাছ থেকে দখল করে নিয়ে, এটা কোনো জামাত ভুল বলে। এই ব্যাংকের থেকে তারা কিছু সুবিধা লাভ করত। আমরা যেমন বলেছি যে ডক্টর ইউনূসের আমলে RDS প্রকল্প, রুরাল ডেভেলপমেন্ট স্কিম থেকে 22,000 কোটি টাকা কিভাবে লোন দেওয়া হলো, কাকে লোন দেওয়া, তার কোনো হদিস নেই। ইসলামী ব্যাংকের থেকে কিছু সুবিধা তারা পেত। এইটাকে এই সুবিধা দিয়ে পলিটিক্যাল ফাইন্যান্সিং বলা হয়, এটাকে পলিটিক্যাল ফাইন্যান্সিং তারা পেত। এই ব্যাংকটা যখন আওয়ামী লীগ দখল করে নিয়ে গেল, এরপরে এই ব্যাংকটা আবার জামাত ইসলাম দখল করলো। একজন দখল করেছে একটা পদ্ধতিতে, ইনি দখল করলো আর একটা পদ্ধতিতে। বর্তমান সরকার এই ব্যাংকটিকে, যেহেতু আওয়ামী লীগ আমলে যথেষ্ট দুর্নীতি হয়েছে ব্যাংক নিয়ে, ব্যাংকের টাকা নিয়ে ব্যাংক বিভিন্ন রকম জালিয়াতি করা হচ্ছে, এখন এই ব্যাংকটাকে সুষ্ঠুভাবে দাঁড় করানোর জন্য সরকার উদ্যোগ নিয়েছে। উদ্যোগের অংশ হিসেবে আপনারা বলছেন যে আমরা আলমকে নাকি এই ব্যাংক লিখে দেওয়া, এই ব্যাংকের আবার মালিক বানানো হচ্ছে।
যেখানে এস আলমের শেয়ারকে বাজেয়াপ্ত করা হয়েছে, তাই না? এস আলম এই ব্যাংকের সাথে যত রকম দুর্নীতি করেছে সবকিছু কিছু বিচারের আওতায় আনা হবে, তাও বলা হচ্ছে, এবং তার শেয়ারকে বাজেয়াপ্ত করা হয়েছে। তারপরেও এই গল্পটা জারি রেখেছে যে এস আলমকে দেওয়া হচ্ছে। এখন আপনি ওইখানে বলছেন যে সার্জিৎ বলল রেমিটেন্স 33% আসে, রেমিটেন্স পাঠাবে না, এটা কিন্তু প্রচার করছে জামাত। সৌদি আরবে হজে যে জামাতের এমপিরা সংসদে বলছে যে হজে দেখা যাচ্ছে প্রবাসীদের সাথে, ভাই আমরা রেমিটেন্স পাঠাবো না। এই মানে ব্যাংকিং এই সিস্টেমটাকে পলিটিসাইজ করা হচ্ছে। আপনি মনে করছেন যে বিরোধী দল আপনি দেখেন, তা নাহলে আপনি বলেন politicize গ্রাহকরা চেয়ারম্যান নিয়োগ হবে কে, তার উপরে আপনার মব সৃষ্টি করছে মতিঝিলে। এটা তো আমি কখনো কেউ কি শুনেছেন কখনো? তার মানে যে এতদিন যে বিরোধী দল জামাত ইসলামে এই ব্যাংকের থেকে আপনার একটা অবৈধ সুবিধা ফাইন্যান্সিং পেত, যেটা পলিটিক্যাল ফাইন্যান্সে কাজে লাগতো, সেই স্বাদ এখন আর পাওয়া যাবে না। এটা না ইসলামী এবং দেখবেন একটা মজার জিনিস, গতকালকে যখন এটা নিয়ে আলোচনা শুরু হয়, বিরোধী দলের নেত্রী নোটিশ দিয়েছিল, তার নোটিশের উপরে বক্তব্য শুরু হয়, তখন কিন্তু 11 দলীয় জোট যেটা তাদের, সেই জোটের এরা কিন্তু কেউ সংসদে তখন ছিল না। আমি অবাক হয়ে গেলাম, 8 জনের কেউ ছিল না। না, 2 জন ছিল না, যখন এই যে আলোচনাটা হয়। হ্যাঁ ছিল, পরে এটার জন্য পয়েন্ট অফ অর্ডারে তারা বলেছে 2 জন ছিল, তাদেরকে লক্ষ্য করা হয় নাই। তা হয়তো হইতে পারে, কিন্তু আমি আজকে ওই যে নুসরাতের সাথে একটা প্রোগ্রামে ছিলাম ইউএনডিপিতে, তার কাছে জিজ্ঞেস করলাম যে আপনার ছিলেন না কেন? তারপর ওই যে দাঁড়িয়ে ওর কাছে ডক্টর আতিক মুজাহিদ আর ডক্টর মাহমুদ মিতু ছিল 2 জন। হ্যাঁ 2 জন। এইটা কিন্তু সংসদে কোনো আলোচনা হয়েছে যে সংসদেই বলা হয়েছে যে দেখেন আপনাদের জোট সঙ্গী তারাও কিন্তু আপনাদের এই কথার সাথে আমরা ইসলামী ব্যাংক নিয়ে হয়তো পরে আলোচনা করব, কিন্তু আরো যে বিষয়গুলো বিশেষ করে সংস্কারের জায়গাগুলো যেগুলো নিয়ে মানে আপনারা এখনো কোনো পরিষ্কার করে কোনো, আমি মনে করি যে সে কিন্তু আশঙ্কা করছে, সে অবিশ্বাস বলেছে যে অনাস্থা হলে তো আপনি আমাকে অনাস্থায় দিলেন, কিন্তু তার বক্তব্য শুনে আমার মনে হচ্ছে সে আশঙ্কা প্রকাশ করছে যে এই সংস্কার যে প্রস্তাবগুলো 84, এটা তো 84 পয়েন্টস আমাদের সংস্কার করতে হবে। 84টা দাবি আছে, এই 84টা দাবি আমাদের বাস্তবায়ন করতে হবে। কিভাবে বাস্তবায়ন করতে হবে তা ওই 84টা পয়েন্টে জুলাই সনদের আপনার প্রিয়াম্বেলে লেখা আছে। যেমন প্রথমে লেখা আছে 1 থেকে 47টা দাবি আপনার সংবিধান অ্যামেন্ডমেন্টস করতে হবে, কিন্তু আর্টিকেল সাব আর্টিকেল এগুলো অ্যামেন্ডমেন্টস করতে হবে। আর 47-এর পরে 48, 49 থেকে একদম 84 পর্যন্ত এগুলো প্রেসিডেন্ট অর্ডার, কিছু আইন বিধি পরিবর্তন করে। কিন্তু সেই জায়গায় কেন দেরি হচ্ছে? অনাস্থার জায়গাটা তো আসলে এখানে, এবং আপনারা পরিষ্কার করে আমরা বিরতির পর আলোচনা চলতেই থাকবে। এইটুকু বলিনি, তাহলে সুবিধা হবে যে আমরা কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য সবাই মিলে একটা কমিটি করেছিলাম। সেই কমিটিতে আমরা 6 জনের নাম দিয়েছি, এবং তাদের সিট আমাদের থেকে কম থাকা সত্ত্বেও বলছে আপনারাও 6 জন দেন, সেই 6 জন তারা দেয়নি। এই কোঅর্ডিনেটর তো দেখাতে হবে। জি আমরা আলোচনা করব। আমাদের সাথে যুক্ত আছেন এলাহি নওয়াজ খান, তার কাছে একটু আসতেই চাই। আমরা বিরোধী দল এবং সরকারি দলের আসলে বক্তব্য শুনছিলাম, আস্থাহীনতার জায়গাটি বিরোধী দলের কাছে সরকারি দলের প্রতি দিনকে দিন কি প্রকট হয়ে যাচ্ছে বলে আপনি মনে করেন? আস্থাহীনতার ব্যাপারটা তো আমরা যেটাকে বলি ফ্যাসিবাদী শাসন, এক পেশে একদলের শাসনের বহু বছর কাটানোর পর নিঃসন্দেহে আস্থাহীনতার একটা ব্যাপার ঘটেই গেছে। তো যে ব্যাপারটা প্রথমে আমাদের সামনে এসে যায় সেটা হলো যে আমাদের যে ডেমোক্রেসিতে যে ব্যাপারটা আমরা লক্ষ্য করি সেটা হলো যে সব দাবিকেই আমরা অস্বীকার করার চেষ্টা করি, এক ধরনের ইগো আমাদের কাজ করে, এবং আমরা কোনো কিছু বিরোধী দলের কোনো কিছু সহজে মেনে নিতে চাই না। আর দীর্ঘদিন ধরে এই অভ্যাস চলার সাথে এটা একটা বড় পরিবর্তনের পরে এখন যে একটা কি বল আমরা যেটাকে বলি যে গণতন্ত্রকে প্র্যাকটিস করার যে সুযোগটা আমাদের সামনে আসছে, এই জায়গাটায় সকল পক্ষের আস্থা এবং সহনশীলতা দরকার। নিঃসন্দেহে প্রথম দিকে কিছু ধাক্কা আমরা অনেক খেয়েছি, বিশেষ করে কতকগুলি নিয়োগের ক্ষেত্রে
ব্যাংক বলেন, যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিংবা বেশ কিছু নিয়োগের ক্ষেত্রে আমরা কিছু ধাক্কা খেয়েছি। কিন্তু একই সঙ্গে আমরা এটাও লক্ষ্য করছি যে বাংলাদেশের আমার খুব মজা লেগেছে যে এই কয়েকদিন আগে একজন ট্যাক্সি ড্রাইভার আমাকে এমন একটা কথা বলল, আমি এভাবে কখনো ভাবিও নাই, যদিও এটার মধ্যে তার তার মতো করে সে দেখার চেষ্টা করেছে। সে আমাকে বলে যে স্যার, আমার মনে হয় সরকারকে আর একটু সুযোগ দেওয়ার দরকার, আমরা এত তাড়াতাড়ি কেন সরকারের বিরুদ্ধে এতটা আমরা উত্তেজিত হয়ে উঠছি। তো সে একটা মজার কথা বললো যে আমরা প্রায় 35 বছর পরে একটা পুরুষ প্রধানমন্ত্রী পেলাম, আমাদের তো সময় দেওয়া উচিত। আমি হাসলাম, যদিও আমরা পুরুষ এবং নারী এই ব্যাপারটাকে ক্ষমতার ক্ষেত্রে খুব একটা গণ্য করার চেষ্টা করি না, কারণ আমাদের কাছে আমরা মহানেত্রী বেগম খালেদা যে দেখেছি তার পারফরমেন্স সততা আমরা দেখেছি। সুতরাং এটা একটা ব্যাপার আমাদের জনগণের মধ্যে আছে। তা আমি যে ব্যাপারটা আমি দুইজনেরই কথা শুনেছি, যেটা হলো আজিজুল বাড়ি হেলাল এবং সার্জিস আলম, উভয়ের বক্তব্য শুনেছি। আমি যেটা সবার ক্ষেত্রেই সার্জিস তো শেষ পর্যন্ত আশাবাদ ব্যক্ত করছে, একই সঙ্গে সে 50 মার্ক দিয়েছে। তো এর থেকে বোঝা যায় যে আমাকে আগামী দিনগুলিতে আস্থাহীনতার প্রথম দিকে যে আস্থাহীনতার যে বিষয়গুলি প্রথম দিকে প্রচন্ডভাবে আসছিল, ধীরে ধীরে কিন্তু এটা কমছে। আর একটা ব্যাপার, যে বাজেটের ব্যাপারে আমি একটা কথা বলতে চাই যে বিএনপি কিন্তু প্রায় বহু বছর সরকারে নাই, প্রায় 2006-এ বুঝি 25 বাজেটটা তারা দিয়েছিলেন, এবং এর মধ্যে বাংলাদেশ থেকে 28 লাখ কোটি টাকার মতন পাচার হয়েছে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এরপরে প্রায় টার্ময়েল অবস্থার মধ্যে দিয়ে আমরা গত নির্বাচন না হওয়া পর্যন্ত কিন্তু আমরা কাটিয়েছি, এবং একটা সংসদ সন্ধ্যায়ের মধ্যে দিয়ে এইরকম সিচুয়েশনে আমাদের মুদ্রাস্ফীতি ইত্যাদি নানা বিষয়গুলি আছে। সেটা আমরা বাজেট ঘোষণার পর আর বুঝবো যে কতখানি স্বস্তি আমরা পেতে যাচ্ছি। তবে আমি আশা করি যে এইখানে বিতর্ক, আমরা কেন অস্থির হয়ে যাই অপোজিশনের কথা শুনে কিংবা সরকারি দলের কথা শুনে, আমাদেরকে তো সময় দিতে হবে। আর একটা হলো যে দীর্ঘদিন ফ্যাসিবাদী শাসন থাকার ফলে গণতান্ত্রিক নর্মসগুলির জন্য আমরা ভুলে গিয়েছি, এটা একটা ব্যাপার কিন্তু আমাদের মধ্যে ঘটতে থাকে। তা আমি অতটা হতাশ না বাংলাদেশে যে, এবং আমি বিশেষ করে আমি যেটা মনে করি যে বর্তমান যে প্রধানমন্ত্রী ওনার আমার মনে হয় দেশপ্রেম এবং কমিটমেন্টের ক্ষেত্রে কোনো সন্দেহ আমি করি না। হয়তোবা হতে পারে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে তার দুর্বলতা হয়তো থাকতে পারে, কিন্তু কমিটমেন্টের ক্ষেত্রে সে যে অসৎ, এটা কিন্তু আপনি কমিটমেন্টের কথা বলছেন, এবং সরকারের কমিটমেন্ট নিয়ে আপনার হয়তো কোনো ধরনের বিশ্বাসের জায়গাটি হয়তো নড়বড়ে না, কিন্তু বিরোধী পক্ষ যদি আমরা বলি, অথবা এনসিপির যেহেতু একজন নেতা আছেন, তিনি কিন্তু বলছেন যে সরকার হচ্ছে, অর্থাৎ বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে। এটা আপনারই আসলে বক্তব্য আমরা জানি, কয়েকদিন আগে আপনি একটি চাঁদপুরে আপনি বলেছেন। আপনার কাছে কেন মনে হচ্ছে যে বিএনপি প্রতারণা করেছে সরকারের জনগণের সাথে? জি, আসলে একটা জিনিস কি, ধরেন একটা সরকার তো মাত্র 4 মাস হয়েছে। আমি সরকারকে 4 মাসে আমি চাই যে সরকার, আমরা সবাই এই মুহূর্তে যারা আছি বিরোধী দলে, সরকারের কিন্তু শুভাকাঙ্ক্ষী আরেকটা দিক দিয়ে, কারণ আমাদের ওই অভ্যুত্থানে একসাথে লড়াই করার একটা জায়গা আছে। আবার এর পূর্ববর্তী সময়ে এই একসাথে যারা বর্তমান রাজনৈতিক দল, সরকার দল, বিরোধী দল, তাদের নিপীড়িত হওয়ারও একটা ইতিহাস আছে। সো আমরা মনে করি এই মুহূর্তে বিএনপি একটা সরকার হিসেবে যদি ভালোভাবে ফাংশন না করতে পারে, এটার জন্য যদি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়, আমরাও বাংলাদেশের অংশ, আমরাও ক্ষতিগ্রস্ত হব। সো আমরা একই সাথে যেমন তার একটা যৌক্তিক সমালোচনা করব, কিছু কিছু ক্ষেত্রে কঠোর সমালোচনা করব, একই সাথে আমরা সরকারকে একটা ইন্সপায়ার করার জায়গায় বা উৎসাহ দেওয়ার জায়গায় যেন ঠিক পথে থাকে, এই কাজটা আমরা করব। একটু আগে আমাদের একজন আলোচক তার জায়গা থেকে যেটা বললেন, যে আমরা যদি শুরুর দিক থেকে দেখি, সরকার বেশ কিছু জায়গায় আমরা মনে করছি যে আমরা এখানে প্রতারিত হয়েছি। কোথায় কোথায়? ধরেন আমরা যখন প্রথমে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া হলো না, আমরা মনে করলাম যে আমরা প্রতারিত হয়েছি। যখন আমরা দেখলাম সংসদে দাঁড়িয়ে মাননীয় আইনমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে এই গণভোটটাই তো অবৈধ, এটা তো হতেই পারে না এই প্রসেসে, আমরা মনে করলাম আমরা প্রতারিত হয়েছি। কারণ যেই ভোটাররা 50% ভোট দিয়ে তাদেরকে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে, ওই একই ভোটাররা তো 70% ভোট দিয়েছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য। তাহলে যখন এই শব্দটা পর্যন্ত চলে আসে যে গণভোট তো এটা এক হিসেবে অবৈধ, তখন আমরা ফিল করে প্রতারিত হয়েছি। এর পরের লেয়ারে যখন আমরা বিএনপির 31 দফার দিকে তাকাই, তারা তাদের 31 দফা অনুযায়ী তারা বাস্তবায়ন করতে চায়, সেখানেও
প্রথম দফাটা হচ্ছে তারা সংবিধান সংস্কার কমিশন গঠন করবে, কিন্তু সংসদে দাঁড়িয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে সংবিধান সংস্কার হয় না, সংবিধান সংশোধন হয়। তাহলে বিএনপির হয় দফায় ভুল আছে সেটা ঠিক করতে হবে, না হয় তিনি ভুল বলেছেন। পরবর্তীতে দেখেন বিগত সময়ে বিএনপি সবচেয়ে বেশি নির্যাতন, জুলুম, নিপীড়নের শিকার হয়েছে এই বিচার বিভাগ দ্বারা। যে বিচার বিভাগে সবসময় ক্ষমতার হস্তক্ষেপ করা হয়েছে, স্বাধীন ছিল না, সেটার পৃথক সচিবালয় প্রয়োজন। এই দুদককে ব্যবহার করে আওয়ামী লীগ লুটপাট করেছে, আবার নিরপরাধ বিরোধী দলীয় বিভিন্ন নেতাকর্মীকে তারা হয়রানির মধ্য দিয়ে নিয়ে গেছে। এই মানবাধিকার কমিশনকে তারা তাদের মতো করে ব্যবহার করেছে, পুলিশকে তারা তাদের পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করেছে। তাহলে এই সংক্রান্ত সংস্কারের প্রত্যেকটা অধ্যাদেশ কিন্তু বাতিল হয়েছে। এই জন্য আমরা প্রত্যেকটা ওই জায়গাগুলোতে গিয়ে ফিল করেছি যে আমরা তাহলে প্রতারিত হলাম। আপনি দেখেন সর্বশেষ যেটা নিয়ে আজকে অনেকগুলো নিউজে আমরা দেখলাম, পুশিনের বিষয়টা। এই মুহূর্তে ভারতে বাংলাদেশের বিজিবি প্রধান গিয়েছেন, বিএসএফ প্রধানের সাথে 4 দিনের মিটিং চলছে। যাওয়ার আগের দিন বাংলাদেশ সরকার থেকে স্টেটমেন্ট দেওয়া হলো যে তারা ভারতকে এখন পর্যন্ত এই পুশিন স্টপ করার বিষয়ে 13 বার চিঠি দিয়েছে। আমার আত্মসম্মানে লাগে, কারণ আমি কেন ভারতকে 13 বার চিঠি দিব? আমি একবার চিঠি দিব, তারা যদি এটা সঠিক রেসপন্স না করে আমি হাই কমিশনারকে ডাকবো, তারপরে যদি রেসপন্স না করে তাহলে তাদের জায়গা থেকে এটা যেইভাবে ফেস করার কথা ওইভাবে সমতার জায়গায়, সম্মানের জায়গা দিয়ে ফেস করতে হবে, নত জানো পররাষ্ট্রনীতির জায়গা দিয়ে না। আমার আজকে বিজেপি প্রধান তার দেশে গিয়েছে অতিথি হিসাবে, সেখানে মিটিং চলছে এই দুই দেশের এইসব বিষয়ে, পুশিন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে। সে একই সময়ে যখন এইভাবে নগ্নভাবে পুশিন করা হয়, যেটা আমরা আজকে দেখেছি যে আমাদের বিজিবির সহযোদ্ধারা, সাহসী সন্তানেরা জনগণকে নিয়ে প্রতিরোধ করলো, একই সময় যদি এই ঘটনা ঘটে তাহলে তো আমরা মনে করব তারা আমাদের সাথে মকারি করছে। তো এই জায়গায় আমরা তো সরকার আর শক্তিশালী পররাষ্ট্রনীতি চাই। ওই জায়গাটাতে আমাদের দেখছেন যে মানে বাংলাদেশের পররাষ্ট্র যে জায়গাটা সেটি খুবই দুর্বল অবস্থায় না, এটা আসলে ব্যাপারটা কি, আমরা মানে এটাকে তারা যে অ্যাক্টগুলা করছে, এই অ্যাক্টগুলো আমরা জানি না তারা বুঝে করছে না বুঝে করছে, কিংবা হয়ে যাওয়ার পরে তারা এটা ফিল করছে কিনা যে এটা এভাবে হওয়া উচিত ছিল না। এই অ্যাক্টগুলো আমাদের কাছে মনে হয় যে দিন শেষে যেটা রিপ্রেজেন্ট করতেছে ফলাফলটা, এটা নতজানু পররাষ্ট্রনীতি। আরেকটা এক্সাম্পল দিই, বাংলাদেশের জ্বালানি সংকট হলো কেন? আমরা দেখলাম হরমুজ প্রণালীতে বাংলাদেশের তেলের জাহাজ আটকে আছে। ইরানের সাথে কি আমাদের ওই সম্পর্ক যে হরমুজ প্রণালীতে বাংলাদেশের তেলের জাহাজ আটকে থাকবে? কিন্তু আমরা যখন দেখি ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে, ইরানের আইআরজিসির প্রধান থেকে শুরু করে যারা আছে তাদেরকে একের পর এক হত্যা করা হলো, এবং তখন আমরা বাংলাদেশে ইরানের যে কমিশন, হাই কমিশন, সেখানে গিয়ে আমরা ন্যূনতম সহমর্মিতা জানাতে পারলাম না, তখন তারা তো তাদের জায়গা থেকে বাংলাদেশের ওই পক্ষে আর থাকবে না। তখন তারা বাংলাদেশের ওই জ্বালানির যে জাহাজ সেটা আটকে দিল, এবং আমরা এখানে সিন্ডিকেটের কাছে অল্প কয়েকদিন, সরকারের অল্প কয়েকদিনের মধ্যে সিন্ডিকেটের কাছে নতি স্বীকার করলো। এবং আপনি দেখেন সরকার তার 4 মাসের মধ্যে জ্বালানির মূল্য 2 বার বৃদ্ধি করলো, প্রায় 20 থেকে 30%। এর প্রভাব পুরো দেশের উপরে পড়বে, কারণ আপনার একটা দেশের ইকোনমি, উৎপাদন, বন্টন, বিপণন, শিল্প, কৃষি, সার, প্রত্যেকটা জিনিস, আপনার গার্মেন্টস, আপনার পরিবহন, সব কিছু তো আপনার এই জ্বালানির সাথে সম্পর্কিত। তাহলে এটা যখন 4 মাসের মধ্যে এত বেড়ে যায়, এটা সামাল দেয়া আগামীতে অল্প কিছুদিনের মধ্যে 2-3 মাসের মধ্যে সরকারের জন্য খুবই কঠিন হবে। এটা যখন হবে, সরকার একাই কি সাফার করবে? না, আমরা সবাই সাফার করব। এই জন্য আমরা ওই জায়গাটাতেও দেখেছি যে সরকার স্ট্রং অবস্থান নিতে পারতো। আরেকদিকে আমেরিকা থেকে সেহেতু কি হয়েছে, হামলা তো তারা করছে অবৈধভাবে। একটা সার্বভৌম দেশের উপর তো এইভাবে হামলা হতে পারে না। সো আমার ওই জায়গায় স্ট্রং একটা পয়েন্ট থাকতে হবে। সো ওই জায়গাটাতে আমরা এটা লক্ষ্য করেছি। আবার আপনি দেখেন, আমরা বিসিবিতে দেখলাম তামিম ইকবাল একজন ক্রিকেটার, ফাইন, আপনি তাকে প্রেসিডেন্ট হিসেবে থাকতেই পারে, একটা দলীয় বিষয়। কিন্তু সেখানে যখন আমরা বিএনপি স্থায়ী কমিটির যারা নেতৃবৃন্দ, তাদের সন্তান, পরিবার, স্ত্রী থেকে শুরু করে বিভিন্ন ভাই, এই মানুষগুলোকে আমরা ওইখানে দেখি, তখন আমরা আশাহত হই। আমি আরেকটা এক্সাম্পল দিই, আমাদের বর্তমান মহাসচিব বিএনপির জনাব ফখরুল ইসলাম আলমগীর, আমরা তাকে সর্বজন শ্রদ্ধেয় কিন্তু মানুষ তিনি, তার একটা দীর্ঘ লড়াই আছে। তারেক রহমানকে দেশের বাইরে থাকতে হয়েছে, জনাব সালাউদ্দিন আহমেদকে ঘটনার পরিক্রমায় দেশের বাইরে থাকতে হয়েছে, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী, এই মানুষদেরকে লড়াই করতে দেখে কিন্তু আমরা বড় হয়েছি। আমরা যখন দেখি যে আমার রংপুর বিভাগ থেকে বিসিবির ডিরেক্টর হন আমাদের মহাসচিব সাহেবের ভাই, তখন আমরা আবার আশাহত হই। তার তো ক্রিকেটের সাথে কোনো সংশ্লিষ্টতা নাই, দলীয়করণের কথা আপনি বলছেন। হ্যাঁ, মানে তার হচ্ছে রংপুর বিভাগে কি আমার কোনো ক্রিকেটার ছিল না? বাংলাদেশের কোনো জাতীয় ক্রিকেটার ছিল না? ইভেন আমার ক্রিকেটের ক্যাপ্টেনও আছে রংপুর বিভাগে। তাহলে আমরা সেরকম একজনকে বিসিবি ডিরেক্টর বানাতে পারতাম। কিন্তু সেটাও যখন তিনি জেলা বিএনপির সভাপতি বা সাধারণ সম্পাদক, তারপরে যখন এই পদগুলো নিতে হয়,
তখন আমরা আশাহত হই এবং প্রতারিত হই। তো সামগ্রিকভাবে এই জন্য আমরা এই কথাটা বলছি, কিন্তু আমরা চাই বিএনপি এটা থেকে উতরে যাক। আজল বাড়ি হেলাল, প্রতারণার জায়গাগুলো উনি খুব পরিষ্কার করে বর্ণনা করেছেন। আপনারা কোন কোন জায়গায় প্রতারণা আমি করেছেন? আরেকটা টকশোতে বলছিলাম যে সার্জিস আলম প্রতারণার শব্দটা বলছে, এই শব্দটাকে পলিটিক্যালি রেটরিক হিসাবে আমি ধরে নিতে পারি। আমি এই শব্দটাকে, কারণ বিরোধী দল প্রতারক, তারপরে বেঈমান, বিশ্বাসঘাতক এগুলো বলে। আমি একটু সফটলি বলতে চাচ্ছি, দেখেন আমি যদি একটু এখন হার্ড হই, দেশের প্রতারণাটা কোথায় হলো, আমি মনে করি মূল প্রতারণাটা করেছে কনসেনসাস কমিটি। কনসেনসাস কমিটির জাতীয় ঐক্যমতের যে সরকারটা, ঐক্যমতের যে কমিটি ছিল আলী রিয়াজের নেতৃত্বে। আপনি আমাদের কোনো নেতা, মাঝারি পর্যায়ে কোনো নেতা বলতে পারে গণভোটকে অবৈধ কি আমরা কখনো বলেছি? মানে বিএনপি অফিসিয়ালি কি গণভোটকে অবৈধ বলেছে? কারণ বিএনপি তো অবৈধ, বিএনপি তো গণভোটের প্রস্তাব দিয়েছে নাকি? গণভোট যে করতে হবে ফার্স্ট, এটার পায়োনিয়ার কে? বিএনপি। বিএনপি বলছে হ্যাঁ গণভোট করা যেতে পারে, গণভোট করতে হবে। যেহেতু আমরা সমস্ত পার্টিসগুলো আমাদের কমিটমেন্টগুলো। কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো সংসদে বোধহয় বিষয়ে বক্তব্য না, দিয়েছেন। এবং আরেকজন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বলেনি, কোনো বিএনপির প্রথম শ্রেণীর কোনো নেতাই বলেনি। হ্যাঁ, হয়তো কোনো আপনার পলিটিক্যালি মাঠের যে বক্তব্যে কেউ হয়তো বলেছে, কিন্তু গণভোটের কথা তো আমরাই বলেছি যে গণভোটটা করতে হবে। কেন করতে হবে? যাতে জুলাই সনদটা ইমপ্লিমেন্ট হয়। জুলাই সনদ ইমপ্লিমেন্ট হবে না, এই বিশ্বাস অবিশ্বাস একে অপরের মধ্যে ছিল। সবাই কমিটমেন্ট করতেছি, তারপরও জনগণের উইলটা নেওয়া যেতে পারে আমরা বলছি, তাই না? অর্থাৎ গণভোটটা হোক। গণভোটে 71 না 72% লোক ভোট দিয়েছে যে গণভোটের পক্ষে, যে আপনার এই 84টা দফা আপনাকে বাস্তবায়ন করতে হবে। তা আমরা সেটা বাস্তবায়ন করছি। তাহলে প্রতারণা করলাম কি? প্রতারণা হলো ওইখানে যখন আপনি জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনি যখন সিগনেচার করতে যান না, তখন প্রতারণা মনে হয়। জুলাই সনদে যে নারীদেরকে 5% মনোনয়ন দিতে হবে লেখা রয়েছে, সেখানে কিন্তু জামাতের কমপ্লিট প্রতারণা রয়েছে। আমরা দিয়েছি। আমি সেটা বলছি। তারপরে আপনি যখন ডেপুটি স্পিকার নিতে হবে 23 দফায় রয়েছে, আপনি নেননি, এটা কমপ্লিটলি প্রতারণা। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে অ্যাকর্ডিং টু গণভোট, সেই বাস্তবায়নের জন্য একটা লোক লাগবে, একটা কমিটি করতে হবে, একটা ওভারসিং কমিটি লাগবে না একটা, বা এক্সিকিউটিভ কমিটি লাগবে না? সেই কমিটি যখন আপনি লোক না দেন, তখন সেটা প্রতারণা হয়। এরপরে আসেন যে সার্জিস আর একটা বলছে যে ওত নেওয়ার ব্যাপারে, সংবিধান সংস্কার পরিষদের ব্যাপার, সে ওত নেওয়ার ব্যাপারে আপনি বলুন। এই প্রতারণাটা করেছে কিন্তু আলী রিয়াজ সাহেব, দ্বিতীয় প্রতারণা করেছে নির্বাচন কমিশন। আমি মনে করি অ্যাকর্ডিং টু মাই অপিনিয়ন, যে নির্বাচন কমিশনের যেটা বললাম, আলী রিয়াজ সাহেব উনি আমাদের যে 84টি দফা ছিল, তার মধ্যে 30টির মতো আমাদের কমন দফা ছিল, কোনো নোট অফ ডিসেন্ট নেই। আর অন্যান্য দফায় আমাদেরও কিছু নোট অফ ডিসেন্ট আছে, তাদেরও কিছু নোট অফ ডিসেন্ট আছে। সেখানে বলা আছে জুলাই সনদেই যে নোট অফ ডিসেন্টগুলো ইমপ্লিমেন্ট হবে এইভাবে, যে দল ভোটে সংখ্যাগরিষ্ঠ আসনে জিতবে তাদের মতো করে ওইটা সংশোধন হবে। এবার জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে করতে হবে তাও লেখা আছে, কিন্তু আলী রিয়াজ সাহেব প্রতারণা করলো কোথায়? তিনি একটা জুলাই আদেশ দিলেন, সেই জুলাই আদেশে তিনি কারোর সাথে কথা না বলে লিখলেন যে জুলাই সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ। সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ হলে এই যে এই বডিতে শপথ নিতে হবে। এটা কিন্তু আপনার নির্বাচন কমিশনে একটা শপথের দিন দেখে একটা নীল কাগজ আমাদের সবাইকে ধরিয়ে দিল। উনি এই দায়িত্বটা কোথার থেকে পেল যে সবাইকে আরেকটি শপথ নিতে হবে? আমার তখন প্রশ্ন জাগে, প্রথম শপথ যদি আমি নিয়ে একজন এমপি হিসাবে, তাহলে আমি যদি পরে আরেকটি শপথ দিই, প্রথম শপথটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যায় না? উদাহরণ দিতে পারে যে 73 পার্লামেন্টকে উদাহরণ দিতে পারে, সেটা উদাহরণ দিলে আমি তখন সেই বক্তব্য দেবো, তা না হলে এখন বক্তব্য অনেক বড় হয়ে যাবে। কিন্তু বিরোধী দল তো সেজন্য দুটো বলছি শপথই যে দিল। সংস্কার পরিষদ করতে হবে, তাই তো একটা, তার মানে আপনি একটা গণপরিষদ করতে চাচ্ছেন, তোমার নতুন করে রিরাইট সংবিধানকে লিখতে চাচ্ছেন, তাই না? আমরা যেখানে বলছি যে সংবিধান সংশোধনের
47টি অনুচ্ছেদে 47টি দাবির মধ্যে কিছু কিছু জায়গা জুলাই সনদই বলছে যে আর্টিকেল সাব আর্টিকেলগুলো অ্যামেন্ডমেন্ট করলেই আপনার এই বাস্তবায়ন হচ্ছে এটা, আর পরেরগুলো নির্বাহী আদেশে। সুতরাং আলিরাজ সাহেব কারোর সাথে কথা না বলে তিনি এটা জুলাই আদেশ, আমরা সবাই যেখানে জুলাই সনদ বাস্তবায়ন করব, গণভোট করব, তিনি তার জন্য একটা আদেশ জারি করলেন। ভালো কথা, আদেশ জারি করলেন। এই সংবিধান সংস্কার পরিষদ করতে হবে, ওইটা আদেশে আবার তিনি ব্র্যাকেটে লিখে দিলেন। কার সাথে কথা বলে লিখলেন? কার সাথে কথা বলে তিনি? কারোর সাথে কথা, আমার তো বিএনপির সাথে কথা বলেনি। সুতরাং জুলাই সনদ বাস্তবায়ন করার ব্যাপারে যদি কোনো প্রতারণা হয়ে থাকে, তাহলে কিন্তু আমি যে 4টা পয়েন্ট বললাম, যে আপনি ডেপুটি স্পিকার দিচ্ছেন না, আপনি মহিলাদের 5% দিচ্ছেন না, আপনি কমিটিতে আসছেন না, আপনি সিগনেচার করছেন না, তাহলে কি সেটা আপনার প্রতারণা হলো না? গণভোট নিয়ে আমরা অবৈধ কখন বললাম? তো এটা তো আরেক ধরনের জালিয়াতি কথাবার্তা হলো। আমরা কখনো গণভোটের প্রপোজাল তো দিল আমরা, ঠিক আছে গণভোট। সেকেন্ড একটু বলি এবার বললো যে পুশ ইন নিয়ে একটা কথা বলা হলো, তাই না? আমরা এই প্রসঙ্গে আসবো, আরো কিছু হয়তো প্রসঙ্গের মধ্যে তখন পুশ ইনের বিষয়টা হয়তো আসবো, কিন্তু গণভোটের বিষয়টি বলছেন ভাই এখানে একটা বিষয় বলছে, যেটা হচ্ছে যে আমরা যখন প্রথমে সিগনেচার করি না, এটা এক ধরনের প্রতারণা হয়। আমি মনে করি আজকে আমরা যতটুকু বিএনপিকে এই জুলাই সনদের কথা বলতে পারছি, যতটুকু তাদেরকে আমরা গণভোটের রায় বাস্তবায়নের কথা বলতে পারছি, এটার মূল কারণ হচ্ছে মানে পিছনের প্রেক্ষাপটটা হচ্ছে এনসিপির ওই সাইন না করা। কারণ এনসিপি তো সাইন কেন করবে না? এনসিপি তো জুলাই সনদ সবচেয়ে বেশি চায়, এই সংস্কারগুলো চায়, তাহলে সাইন কেন করবে না? কারণ যখন এই জুলাই সনদটা সাইন করার সময় হলো, যখন সবাইকে ডাকা হলো, তখন আমরা গিয়ে দেখি এখানে শুধু 84টা সংস্কার আছে, এরপরে সাইন। এই সাইন করে আমি কী করব? মানে আমার তো থাকতে হবে এই জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে, এটার লেজিটিমেসি কি, এটার ভিত্তি কি, এবং এটা করতে বাধ্য থাকবে কিনা, যদি না থাকে পরবর্তীতে এটা শাস্তি কি হবে, এই প্রসিডিউর তো আমার থাকতে হবে। আমি যখন মনে করেন সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে না, আমি আপনাকে বলছি তো যখন আমরা দেখি যে এইরকম কোনো কিছু নাই, তখন আমরা বেঁকে বসলাম যে না, আগে এই প্রক্রিয়া ঠিক করতে হবে, এটার লেজিটিমেসি ঠিক করতে হবে, এরপরে আপনি আপনার জায়গা থেকে আমাকে এনে দেন, তারপর আমি সাইন করে দিচ্ছি। এর পরবর্তীতে তারা এই যে জুলাই সনদ, এটার বাস্তবায়ন আদেশ, একটা আদেশ দিল। এই আদেশের 2টা জায়গা, একটা জায়গা হচ্ছে এর মধ্য দিয়ে, এই আদেশের মধ্য দিয়ে জাতীয় নির্বাচন হচ্ছে, এই আদেশের মধ্য দিয়ে আরেকটা গণভোট হচ্ছে, 2টা ভোট হচ্ছে। মানুষ 2টা জায়গায় ভোট দিয়েছে, এই গণভোটের মধ্য দিয়ে একটা মানে জনগণের লেজিটিমেসি নেওয়া হবে, গণবৈধতা, যার মধ্য দিয়ে পরবর্তীতে নির্বাচিত সরকার যারাই হোক তারা এটা বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। তাহলে আপনি একটা জিনিস দেখেন, এই গণভোট হলো 70% মানুষ এই গণভোটে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে ভোট দিল, এবং এর ফলশ্রুতিতে আমরা এই নতুন অবস্থায় আসলাম। তারপরও ভাই যেটা বলেন, আমি ওনাকে সংশোধন করি, সংসদে দাঁড়িয়ে স্পষ্টভাবে জনাব সালাউদ্দিন আহমেদ উনি একটু ঘুরায় বলে যে আমরাও তো এই গণভোটকে অবৈধ বলতে পারি। উনি এভাবেই কথা বলেন, ওনার প্যাটার্নই এটা, উনি এর মধ্যে দিয়ে এটা বলেছেন। এমনকি আমি একদম স্পষ্ট বলছি, আমার সাথে টকশো করা অবস্থায় ডাক্তার জাহেদুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিনি বলেছেন আমি তো এই গণভোটকে অবৈধ মনে করি। এবং মাননীয় আইনমন্ত্রী সংসদে দাঁড়িয়ে এভাবে বলেছেন যে যেই প্রক্রিয়া এটা হয়েছে, এই প্রক্রিয়াটাকে আমরা অবৈধ মনে করি, যার মধ্য দিয়ে গণভোটটাও আমরা চাইলে অবৈধ বলতে পারি, এভাবে বলছে। তাহলে যেই প্রক্রিয়া আপনি গণভোটকে অবৈধ বলতে পারেন, ওই একই প্রক্রিয়া আপনি তো এই নির্বাচনকে অবৈধ বলতে পারেন। আমি শেষ করি ভাই, একটু বিরতি দাও, তোমার সাথে একটু কথা বলি। এইটা কথাটা যেটা বলছে অবৈধ, এটা একটু পরে আলোচনা করি। আমার বক্তব্য হলো যে তারা যে সিগনেচার করলো, কি দেখে সিগনেচার করলো? প্রথমে করলো না, আর পরে যে করলো কি ছিল তাতে তাদের সিগনেচারটা? হ্যাঁ, এটা তো আমি বললাম, মানে প্রথম সিগনেচারের আগে কোনো প্রসেস ছিল না যে এইটা করলাম। হ্যাঁ, তখন আমার একটা আদেশ আমরা দেখলাম, যে আদেশের মধ্য দিয়ে 2টা জিনিস যাচ্ছে, একই সাথে নির্বাচন হচ্ছে, গণভোট হচ্ছে। এই গণভোটের পরবর্তীতে এটা তারা এই প্রক্রিয়ায় বাস্তবায়ন করতে বাধ্য থাকবে, এবং ওই আদেশেই লেখা আছে সংবিধান সংস্কার পরিষদের শপথ, সদস্য হিসেবে তাদেরকে শপথ নিতে হবে। ভাই এখন একটু আগে একটা কথা বলেছে, দেখেন ওনারা বললেন যে তারা একটা কমিটি করেছে, তারা 6 জন দিচ্ছে, বিরোধী দল থেকে 6 জন চাচ্ছে, যেই কমিটি এটা বাস্তবায়ন করবে, ওইটাই তো আদেশে লেখা।
ওইটাই তো লেখা যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে আপনি আরেকটা শপথ দিবেন, আপনি এই জিনিসটাকে আরো ওন করবেন, আপনি শপথ নিচ্ছেন যে আপনি এটা সংস্কার করবেন, এবং ওই কমিটির কথাই গাইডলাইন তো এখানে দেয়া আদেশে। আপনি তো আরেকটা করছেন, আমরা তো মনে করি ওইটার ভিত্তিটা আরো শক্ত, কারণ ওইটা আদেশে দেয়া আছে, ওইটার ভিত্তিতে গণভোট হয়েছে এবং ওইটার ভিত্তিতে আপনি শপথ নিতেন। আপনি এখন যেটা কমিটি করছেন এটা তো সরকার দলের ইচ্ছা হয়েছে একটা কমিটি। এই কমিটি আপনি দেখবেন সরকার দল একটা কাজ করেছে, যে অধ্যাদেশগুলো পাশ হয়েছে সেগুলো যাচাইয়ের জন্য কিছু কমিটি করে দিয়েছিল, কিন্তু যেই মানুষগুলো ধরেন ব্যারিস্টার নওশাদ জমির আমার আসলে বিএনপির এমপি, উনি ওনার জায়গা থেকে কিছু সংশোধন দিয়েছিল মানবাধিকার কমিশন সহ দুদক সহ বিভিন্ন জায়গায়, সেই সংশোধনগুলো কিন্তু অ্যাকসেপ্ট করা হয়নি। ওইগুলো যেভাবে ছিল ওইভাবেই পাশ করে দেওয়া হয়েছে। তাহলে আমরা এই নাম কাওয়াস্তে কমিটি তো চাচ্ছি না, আমরা অ্যাকচুয়ালি যেটা চাচ্ছি আসলে দিন শেষে কি, ধরেন বিএনপি আজকে সরকার দল হতে হতে পারে 10 বছর পরে বিএনপি বিরোধী দল, তাহলে আমরা চাই ওই টাইমের বিরোধী দলটাও যেন সেফ থাকে, কেউ যেন প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে কার উপরে দমন পীড়নটা না করতে পারে। আমাদের চাওয়াটা ওই আমি জায়গায়। বলছি যে ওনাদের সিগনেচারটা করলো, সেখানে সে বললো না যে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে তাও লেখা আছে, বললো না? তা আমরা তো যেভাবে জুলাই সনদে লেখা আছে ঠিক সেইভাবে ইমপ্লিমেন্ট করছি। সিগনেচার যখন করলেন তখন তো লেখা আছে যে হাউ টু ইমপ্লিমেন্ট, এইটা আপনার 1 থেকে 47 পর্যন্ত উপরে আমি লেখা আছে নীলকালি দিয়ে, 48 নম্বরে ওইখানে একটু ফাঁকা করে ওইখানে লেখা আছে ওইগুলো কীভাবে ইমপ্লিমেন্ট করাবে। তাহলে ওইটা দেখে আপনি সিগনেচার করলেন। এখন জুলাই সনদ কি ইকুইভ্যালেন্ট টু জুলাই আদেশ একই জিনিস হলো? না, দুইটা তো আলাদা। দুটো আলাদা না। জুলাই আদেশ একটা জিনিস, জুলাই সনদ আর একটা জিনিস। তা আমরা থাকবো কি জুলাই সনদের উপরে? আমাদের মূল হলো জুলাই চার্টার। সেই জুলাই চার্টারটা আপনি যখন সিগনেচার করলেন তখন সেই জুলাই চার্টারে যা যা লেখা আছে সেইখানে আপনি লেটার টু লেটার, ইভেন দ্য পাংচুয়েশন লাইক ডট দাড়ি কমা সেমিকোলন সব আপনি মানবেন, তাই তো? এখন সেইটা ঠিক মতো করার জন্য আমরা একটা কমিটির নির্দেশ, ওই কমিটি কিন্তু সংস্কার পরিষদ না। সংস্কার পরিষদ হলো যে সংবিধানকে আমূল পরিবর্তন, মানে র্যাডিক্যাল চেঞ্জ, একদম মানে খোল নলচে বা বদলে দিয়ে একদম নতুন একটা করার জন্য উনি সংবিধান সংস্কার পরিষদে শপথ নিতে হবে। এটা তো এটা হাস্য। আর এই কথাগুলো যদি আগে আলোচনা করা হতো, আমাদের সাথে আলোচনা করা হয়নি, তাদের সাথে আলোচনাও করা হয়েছে বলে আমার মনে হয় না, একই সাথে জামাতের সাথে আলোচনা করা হয়েছে কিনা আমি জানি না। আলী রিয়াজ সাহেব এই কাজটা কেন করে গেলেন? আমি এখানে একটা জিনিস আরেকটা দুটো শপথ একসাথে কি নেওয়া যায়? আপনি বলছেন 72 উদাহরণ দেন, তাহলে কিন্তু বক্তব্য আছে। আচ্ছা ভাই, আমি একটা জিনিস শুধু অ্যাড করি, মানে যে জায়গাটা হয়তো ভুল বুঝতে একটু ভুল হচ্ছে, সেটা হচ্ছে জুলাই সনদে আমার সংস্কার প্রস্তাবনাগুলো আছে 84টা। এইখানে আমি এই যে সংস্কার প্রস্তাবনাগুলো এগুলাতে আমি একমত, এই জন্য এখানে আমি সাইন দিচ্ছি, কিন্তু এখানে কোথাও এটা লেখা নাই যে আমরা এটা কি প্রক্রিয়ায় বাস্তবায়ন করব। না না না, জুলাই সনদ এখন তুমি গুগলে আছে, দেখো। এবং আরেকটা জিনিস দেখেন ওইখানে লেখা আছে 1 থেকে 47। আমাদের ভাই এগুলো নিয়ে ট্রেনিং হয়েছে, আমাদের দল, আমরা এগুলো নিয়ে পড়াশোনা করছি। কারণ কি না, সাদৃশ্য পড়ছে, কারণ কি এগুলো আমরা জানি এগুলো আমাদের সামনে চ্যালেঞ্জ। 1 থেকে 47টা অনুচ্ছেদ আই হ্যাভ টু ইমপ্লিমেন্ট by imposing, by amending by amendments the article and sub-articles of constitution. কিছু মানে সংবিধানে কিছু সংশোধন করতে হবে। 48-এর পরের থেকে গভর্নমেন্ট প্রেসিডেন্ট অর্ডিন্যান্স, নির্বাহী আদেশ, কিছু আইন বিধি এটা সরকার নিজেই পারে, যেগুলো করতে হবে। এই হলো জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি। আপনার জুলাই আদেশে কি আছে? আদেশে আছে যে বাইক্যামেরাল করতে হবে, আদেশে আছে তত্ত্বাবধায়ক সরকার করতে হবে, আদেশে আছে যে 30টা না কয়টা চারটা মানে গণভোটের যে 4টা পয়েন্ট, যেটা হলো বাইক্যামেরাল করতে হবে, আর একটা হলো আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট, থার্ড হলো আমরা যেসব প্রশ্নে একমত হয়েছি সেগুলো ইমপ্লিমেন্ট হবে, যেগুলো একমত হয়নি সেইগুলো যে নোট অফ ডিসেন্ট যে আছে সেইগুলো যে দল জিতবে সেই দল তাদের নোট অফ ডিসেন্ট অনুযায়ী করবে। যেমন এই ঐক্যমত কমিশন বলছে যে আমাদের সংবিধানের মূল ভিত্তি ফান্ডামেন্টালস হবে, ফাউন্ডেশনস হবে সাম্য, ঐক্য, মানবিক মর্যাদা, সর্বধর্মের সমান অধিকার, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক অধিকার আর সমস্ত ধর্মের মধ্যে একটা সম্প্রীতি আছে না। আমরা বলছি এইটা মানবো, এর সাথে যোগ করতে হবে বিএনপির যে বক্তব্যটা আছে যে সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস, এই জায়গায় আমরা নোট অফ ডিসেন্ট যেটা যোগ করতে হবে।
আপনার এটা থাকবে, কনসেনসাস কমিটি যেটা বলছে সেটা থাকবে, তার সাথে আমরা যদি ভোটে জিতি, আমাদের যেহেতু মানুষ 51+ ভোট দিয়েছে, আমরা এই জায়গা যোগ করব সর্বশক্তিমান আল্লাহর প্রতি আপনাদের না, এটা বক্তব্য- সমস্যা না। আমি বিশ্বাস। আসলে একটা জিনিস এরকম- করি ভাই। আমি একটা উদাহরণ দিলাম, এরকম আরো কয়েকটি জায়গা আছে আপনাদের আমি বক্তব্য just অনুযায়ী হচ্ছে যে আপনারা জুলাই সনদ যা আছে বাস্তবায়নের জুলাই সনদে ঠিক তাই মানছি আমরা। তাই মানছি। জুলাই আদেশটা হলো আপনার গণভোট করতে হবে, আর আপনার জুলাই কথার সাথে সনদ সাথে সার্জিস বাস্তবায়ন আলম আমি মাথা শুধু একটু নাড়ছেন। add করি। আমরা- সার্জিস আলম, আপনি আরো একটি মন্তব্য করেছেন, হয়তো সংস্কার বিষয়টি নিয়ে হয়তো আলোচনা আপনি করবেন, কিন্তু একই সাথে আপনি বলেছেন যে জুলাই সনদ যদি আসলে বাস্তবায়ন না হয় তাহলে এই সংসদ বা এই সরকার বৈধ না। না, ব্যাপারটা এরকম করে না। আমি যেভাবে বলেছি ওখানে আমি আসছি। আমি ভাইকে যে জিনিসটা কারেক্ট করি অ্যাকচুয়ালি, আমার এই জুলাই সনদ 84টা দফা, এটা হচ্ছে আমি কি কি সংস্কার চাই এটা একটা রূপরেখা। আর এই যে আদেশ, এই আদেশটা হচ্ছে আমার এই যে রূপরেখাটা জুলাই সনদ, এটা বাস্তবায়ন করার জন্য সরকার কর্তৃক জারিকৃত একটা প্রশাসনিক নির্দেশনা। এটা ছাড়া আপনি কিভাবে করবেন, কোন প্রক্রিয়ায় করবেন, আপনি করবেন কি না, এটার ভিত্তিটা কোথায়? ভিত্তিটা কিন্তু নাই। তো এই জিনিসটা হচ্ছে এখন আমার ভিত্তি। এটার মধ্য দিয়ে আমি বিএনপি যদি বাস্তবায়ন না করে আমি বিএনপিকে ধরতে পারবো, এবং এটার জনগণের গণভোটটা এটার বৈধতাটা দিয়েছে। যদি বিএনপি তারপরও আইনি ভিত্তিটাকে ক্ষমতায় থেকে পাশ কাটিয়ে যেতে চায়, জনগণের যে বৈধতাটা, এটাকে রাজনৈতিকভাবে পাশ কাটানো যায় না, এটার ফল ভোগ করতে হয়। কারণ রাজনৈতিক জিনিস, আপনার পলিটিক্যাল জিনিস পলিটিক্যালি আপনার এটা মোকাবেলা করতে হবে। এখন 70% মানুষ আপনাকে ভোট দিয়েছে, আপনি এটাকে পলিটিক্যালি ইগনোর করার কোনো সুযোগ নাই। যদি করা হয় এটার ফল পরবর্তী আমরা দুজনে নির্বাচনে একই কথা দেখা বলছি। যাবে। হ্যাঁ, একই কথা বলছি না? আরেকটা জিনিস বলি একটু, যেটা বাস্তবায়ন হচ্ছে তো ভাই করতেই হবে। একটা কথা বললো, হ্যাঁ আমরা চাই বাস্তবায়ন করুক। আরেকটা জিনিস বললো যেটা, যে দেখেন জুলাই সনদের, ভাই কিন্তু একটু আগে বলছেন, আমি একদম লিখে রাখছি ওয়ার্ড বাই ওয়ার্ড, যে জুলাই সনদ সব মানবেন দাড়ি কমা সহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তারা 84টির মধ্যে 10টি এমন জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছেন, বাকি 74টার চেয়ে ওই 10টা গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সংস্কার যেগুলো, ওই যেগুলো তারা বর্তমানে অধ্যাদেশগুলো, মানে যেই সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো তারা বাতিল করে দিয়েছেন। যেমন ধরেন তারা তাদের জায়গা থেকে আমাদের উচ্চকক্ষে তারা দিতে চাচ্ছে হচ্ছে সংসদের যে রেশিও, এই রেশিও অনুযায়ী এটা দিয়ে লাভ কি? ধরেন আমার 214 ভার্সেস 18 সাপোজ, এটা তো নিম্ন কক্ষে, আপনি যদি উচ্চ কক্ষে এটাই দেন তাহলে তো পেলে পুষে উচ্চ কক্ষে সংসদ সদস্য বড় করার কোনো দরকার নেই, এটা তো অতিরিক্ত খরচ। আপনি যদি ওখানে পিআর পদ্ধতিতে দেন তাহলে আপনার যেমন 50% মানুষ থাকবে, বিরোধী দলের সব মিলে 40 to 45% মানুষ থাকবে। তাহলে এটা একটা চ্যালেঞ্জ হবে নতুন, এবং এটা সরকারকে আমরা মনে করি একটা ঠিক পথে রাখার জন্য একটু সহায়তা জায়গা থাকবে। আবার আরেকটা জায়গা দেখেন আপনি আপনার জায়গায়, যেটা হচ্ছে ভাই বললেন যে মহিলা 5%, জামাত দেয়নি। আসলে জামাত দেয়নি, এটা এনসিপি দিয়েছে। দুঃখজনক হলেও সত্য, বিএনপিও দিতে পারেনি 5%। সো জামাত যেমন লঙ্ঘন করেছে, বিএনপি 3.5% দিয়েছে। আমরা 9টা দিচ্ছি, ওই, 9টা 10টা দিচ্ছি। হ্যাঁ, তাহলে 10টা যদি হয় তাহলে তো অ্যারাউন্ড 3%-এর মতোই তারপরে হবে। জামাত 300-তে completely 10, ignore করলো হ্যাঁ, না। ওরা তো জিরো। প্রতারণা তো- কিন্তু আমরা যেটা মনে করি, ধরেন 80-তে যদি A+ হয়, 75 এটা তো পেলেও একটা A+ point, তাই কমে deputy যায়, speaker নেওয়া হলো না 70 কেন? বলে কমে। এখন আপনি ডেপুটি স্পিকার তো নিব না, কেন? স্বাভাবিক, কেন নিবে? আপনি তা জুলাই সনদ প্রথম লিখছে দিন কেন? জুলাই না, 23 তারিখ, জুলাই 23 দফায় সনদ লিখছে অনুযায়ী কেন? আপনার বা এই আদেশ অনুযায়ী প্রথম দিন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা, একদম ডে 1-এ। আপনি ওইটাই নেন নাই, তাহলে এর পরের দিন আমি কেন ডেপুটি স্পিকার নিতে যাব? তাহলে আমার তো মানে ব্যাপারটা এরকম না, আপনি যেটা দিবেন ওইটা নিব, মানলে সব মানতে হবে, না মানলে না। আপনি আপনার সুবিধা মতো জুলাই সনদ মানবেন। আদেশ আর জুলাই সনদ তো এক না, আমি তো বললাম আমরা জুলাই সনদে ঠিক আছি। আদেশ জুলাই সনদেও ঠিক নেই। এক্সাজারেশন করছেন যে কি আপনাকে জুলাই সনদ মানতে হবে। আরে ভাই, জুলাই সনদ মানবো বলে তো গণভোটটা করলাম। প্রতারণা তো আলীরা যেখানে এই যে আপনাদের আপনারা ভিতরে, বলছেন জি। দেখেন সার্জিৎ যেটা বলছে যে গণভোট বৈধতা দিয়েছে, আমরা কি বলছি যে অবৈধতা দিয়েছে? আমরা বলছি একই কথা। এই আপনাদের কাছে দুজনের কাছে একই প্রশ্ন, সেটি হচ্ছে যে এই আলোচনা বা এই তর্ক বিতর্কের মাঝে যে কথাটি এখন বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে সবচেয়ে বেশি আলোচিত, সেটি হচ্ছে তৃতীয় শক্তি অথবা আওয়ামী লীগ ফিরে আসার একটা সুযোগ তৈরি হওয়া। এবং এখানেও আমরা দেখছি বিএনপি বলছে এনসিপি এবং জামাত সে জায়গায় হচ্ছে পন্থা বের করছে, আবার তারাও বলছে বিএনপি নিয়ে আসতেছে আওয়ামী লীগ। আসলে নতুন একটা আলোচনা আনলেন। জি, এই আলোচনা আমার দৃষ্টিতে একরকম, এলাহি নিয়াজ ভাই আছে তিনি একভাবে করবেন। হ্যাঁ, এলাহি নিয়াজ ভাই যদি কোনো কিছু যুক্ত করতে চান বা কোনো প্রশ্ন থাকে করে ফেলতে পারেন। একটু বলি, জি, দেখেন আমরা একটু ওনার প্রশ্নটা নিয়ে নিই। জি, বক্তব্য শুনছি শ্রোতার মতোই। তো আমি একটা ব্যাপার আমি খুব খুব ক্যাটাগরিক্যালি বলতে চাই, সেটা হলো যে জুলাই সনদ সরকার কিংবা বিরোধী দল কোনো পক্ষের
পক্ষেই জুলাই সনদ নিয়ে প্রতারণা করার সুযোগ খুব কমই আছে। হ্যাঁ, কারণ হলো যে যখন সবাই সম্মিলিতভাবে জাতির সামনে একদম লাইভ সেটা ছিল, জাতির সামনে স্বাক্ষর করেছেন যে এই সনদকে আমরা বাস্তবায়ন করব, এবং পার্লামেন্টে বিএনপি সরকারি দল হিসাবে কিন্তু বলেছে যে এটা আরো ভালোভাবে উপস্থাপন করব। দ্যাট ইজ আইনসভায় আর বড় জায়গায় তারা কিন্তু কমিটমেন্টটা করেছে। এরপরে যদি তারা বাস্তবায়ন করতে চেয়েছে আরো ভালোভাবে উপস্থাপন করে, সেটা যদি ভবিষ্যতে না দেখি আমরা, তাহলে প্রতারণা করো। আমরা তো বলতে পারি যে বিএনপি সরকার জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, কিন্তু তারা বলেছে তারা করবে, এবং এমনকি আচ্ছা। ওই গুম খুনের ব্যাপারগুলিও তারা পর্যালোচনা করে পার্লামেন্টে আসবে এবং করবে। তা আমরা পার্লামেন্টে কথা হতে পারে, অনেক কথা হয়, অপোজিশনের কথায় কেন সরকারি দলগুলি বিচলিত হবে? অর্থ কোনো কারণ নাই। আমার যেটা মনে হয় যে বহু বছর ধরে আমাদের দেশে, মানে সিংহভাগ সময়টা তো আমাদের দেশে নিয়ন্ত্রিত ডেমোক্রেসি ছিল এবং খুব অনুগত অপোজিশন ছিল, যে কারণে হঠাৎ করে অপোজিশন থেকে কোনো কথা আসলে আমরা সহজে মানতে পারি না। এটা একটা ব্যাপার কিন্তু আমাদের এখানে ঘটেছে। যাই হোক, এইসব কথা আসবে এবং অনেক রেথরিক আছে যেগুলি পলিটিশিয়ানরা বলবে, কিন্তু আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, সেটা হলো বিডিআর এর আমাদের বর্ডারের যে ব্যাপারটা, যেটা সার্জিস আলম সাহেব বলেছেন, আপনার আমাদের ডিপ্লোমেসিতে কিন্তু দুইটা বিষয় আছে। একটা হলো যে আপনার একটা আমাদের কি বলে একটা ব্যাকডোর আলোচনা, এটা আলোচনার জায়গাটা সবসময় খোলা থাকবে, এবং আমাদের বাস্তব পজিশনটা কি। এবং শুভেন্দু সাহেব যেদিন মানে বিজেপি যখন ওয়েস্ট বেঙ্গলে যখন নির্বাচিত হলো, তখনই কিন্তু কথা উঠলো যে তারা পুশিং করবে। তখন আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন হুমায়ুন সাহেব, তিনি কিন্তু বলে দিয়েছেন যে আমরাও কিন্তু ব্যবস্থা গ্রহণ করবো। আমার মনে হয় অ্যাকর্ডিংলি আমাদের যে বিজেপি, তারা কিন্তু যথাযথভাবে তারা এই ব্যাপারটা কিন্তু হ্যান্ডেল করছে। এবং আমাদের উপস্থাপিকা বললেন যে এই বীরত্ব গাথা আমরা অনেকদিন দেখি না। আসলে আমাদের বিডিআর যখন ছিল, এই বীরত্ব গাথা কিন্তু আমরা বহুবার দেখেছি, যেমন পাদুয়ার ঘটনা যদি আপনাদের মনে থাকে, কিংবা বড়ইবাড়ি। এবং এই বীরত্ব গাথার কারণেই কিন্তু আমাদের বিডিআর এই বড় কিলিংটা হয়েছে, যার সঙ্গে আমাদের প্রতিবেশীদেরও যুক্ত থাকার কথা বলা হয়। তো সবকিছু মিলিয়ে আমি মনে করি যে এই প্রথম সরকারি এবং একটা পার্লামেন্ট, যেখানে আমি বলবো বৃহত্তর অর্থে দুইটা পক্ষ, প্রথম হলো সরকারি দল এবং বিরোধী দল, উভয়কেই এদেশের মানুষ একটা জাতীয়তাবাদী শক্তি হিসাবে চিনে, এই প্রথম। এবং এই পার্লামেন্ট যদি সত্যিকার অর্থে অর্থবহ ডেমোক্রেসি কিংবা অর্থবহ বিষয়গুলো আমাদেরকে উপস্থাপিত ব্যর্থ হয়, তাহলে কিন্তু শুধু অপোজিশন, শুধু সরকারি দল না, বিরোধী দলও ব্যর্থ হবে, এবং উভয় পক্ষকেই এবং সেই এখন ব্যর্থতার আসলে সুযোগ নেই। যেই আলোচনা আসলে তখন প্রশ্নটাই আমরা করছিলাম যে পতিত যেই দল, তারা ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হয়ে যায় বলে নানা ধরনের আলোচনা চলছে। হ্যাঁ, কিন্তু আমাদের কথা হলো যে কথা হবে। দেখেন, এবং পতিত অনেক ফ্যাসিবাদ, সময় হয় কি, আমাদের পলিটিশিয়ানরা অনেক শব্দ প্রয়োগের ক্ষেত্রে হয়তো বা অনেক সময় সমস্যা হয়, মানে প্রপার শব্দ অনেক সময় হয়তো আসে না। এখানে সার্জিস হয়তো প্রতারণা বলতে যে আমি মনে করি না যে সে মিন করেছে যে অর্থে প্রতারণা শব্দটা বলা হয় সেই অর্থে। আমার মনে হয় যে এরা এই সরকারি দল জি, এই অঙ্গীকার থেকে পিছিয়ে যাওয়া, জুলাই সনদ জি। বাস্তবায়নের অঙ্গীকার থেকে নিশ্চয়ই। পিছিয়ে যাওয়ার ইলাহি ভাই, এটাও তো আমি বললাম যে ও হয়তো আশঙ্কা প্রকাশ করছে, যে অনাস্থার থেকে আমি যে আশঙ্কা সবাই করতেই পারে। আমি আশঙ্কা করতেই পারি যে আপনি আমাকে বিব্রতকর প্রশ্ন করবেন, হয়তো করছেন না। আশঙ্কা এক জিনিস, আর অনাস্থা আর একটা জিনিস। এখন বক্তব্য হলো যে এই যে আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, এটা একটা একাডেমিক ডিবেটস, আওয়ামী লীগ ফিরে আসবে কিনা। আমাদের অভ্যুত্থানের শক্তির মধ্যে, মানে এটা এই কারণে হচ্ছে, আরেকটু যদি আমি প্রেক্ষাপটটা বলি, যে বেশ কিছু আওয়ামী লীগের অনেক শীর্ষস্থানীয় নেতা বা মাঝ পর্যায়ের নেতা কর্মীরা, তারা কিন্তু মুক্তি পেয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু বিরোধী দলের ভিতরে এই ধরনের একটা ধারণা তৈরি হচ্ছে যে সুযোগ তৈরি হয়ে যাচ্ছে তাদের ফিরে আসার, এবং সেটা সরকারই করছে। সাধারণ আইসিটি অ্যাক্টে যাদের বিচার হচ্ছে, সেটা বিচারের দৈর্ঘ্য অনেক বড় হচ্ছে। আবার দ্রুত বিচারে আপনার মামলার জটে এত বেশি বেড়েছে যে আরো নতুন নতুন কোর্ট বসাতে হচ্ছে। আর সাধারণ আইনে
অনেকে মুক্তি পাবেই। আপনি কাউকে এইভাবে আটকে রাখতে আইনের জামিন হবে, বিচার হবে, এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। এইগুলো আলোচনা না করে আপনি বলছেন যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে কি আসবে না। অনেকে বলছে যে বিরোধী দলের আজকে যে গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে দ্বন্দ্ব, সংঘাত, আস্থা অনাস্থার এই ফাঁক ফোকর দিয়ে আওয়ামী লীগ চলে আসবে, অনেকে বলছেন। এটাই স্বাভাবিক বলা। তারপরে বলছেন যে আওয়ামী লীগের তো রাজনৈতিকভাবে রাজনৈতিক কার্যক্রম ডক্টর ইউনূস সরকার নিষিদ্ধ করেছে। আমাদের সরকার বলছে যে যদি কার্যক্রম করে তাহলে তাদের কি বিচার হবে সেটা আমরা করেছি, যে যদি কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, আপনারা আইনে পরিণত করেছে। হ্যাঁ, কার্যক্রম যদি নিষিদ্ধ যদি করে কেউ তাহলে কি হবে সেটা আমরা আইন করেছি। এখন এই আইন করেন আর আপনি নিষিদ্ধ করেন, এইভাবে একটা রাজনৈতিক দলকে, আমার ব্যক্তিগত অভিমত, জামাতকে কি আপনি ওই কিছু করতে পেরেছেন? আওয়ামী লীগকে হয়তো পারবেন না, কিন্তু আওয়ামী লীগ ফিরে আসবেন না, এটা হলো আমার ব্যক্তিগত অনুমত। হয়তো এলআই নিয়ে আসবে, আমার সাথে এক হবে না, হয়তো আরও যারা পলিটিক্যাল বিশেষজ্ঞ তারা আমার সাথে এক হবে না। কারণ একটা পলিটিক্যাল পার্টি গ্রোন আপ হয় কখন? যখন সে কোনো প্রোগ্রামস এবং জাতির সামনে কোনো একটা কর্মসূচি তুলে ধরে, যে জাতিকে তারা কি দেবে, তাদের ইডিওলজিটা কি, তাদের প্রোগ্রামটা কি, তারা কিভাবে দেশটাকে দেখতে চায়। আওয়ামী লীগের এতদিনের যে বয়ান ছিল সেই বয়ান কিন্তু পরাস্ত হয়েছে, সিরিয়াসলি পরাস্ত হয়েছে। আওয়ামী লীগের একটাই বয়ান ছিল মুক্তিযোদ্ধা, এই মুক্তিযোদ্ধাকে নিয়ে তারা ব্যস্ত, কিন্তু এবং সেই মুক্তিযোদ্ধাকে বেচা কিনা করে শেষ। তারা যদি এখন এসে বলে যে আমরা দেশে এখন উন্নয়ন ঘটাবো, আমরা দেশে দুর্নীতি কমাবো, এ কেউ বিশ্বাস করবে? এই বয়ান তাদের পরাজিত হয়েছে, নতুন কোনো বয়ান তাদের তৈরি করতে হবে। যেমন ধরেন যে মুসলিম লীগ তৈরি হয়েছিল পাকিস্তান সৃষ্টির জন্য। মুসলিম লীগের একটা অ্যাচিভমেন্ট হলো তারা পাকিস্তান আন্দোলনে জয়লাভ করেছিল এবং জমিদার প্রথা বিলোপ করেছিল, জমিদারি প্রথা। এরপরে মুসলিম লীগ আর মানুষের সামনে কোনো রাজনৈতিক বয়ান আনতে পারেনি। 1979 সালেও মুসলিম লীগের মতো দল 10টি আসনে জয়লাভ করেছিল। 1979 সাল, বেশি দিনের কথা না, 10টি আসনে জয়লাভ করেছিল। তারপরে আরেকটি নির্বাচনের ক্যান্ডিডেটই দিতে পারেনি, কেন? রাজনৈতিক বয়ান তৈরি করতে পেরেছিল না। ওই পাকিস্তান আন্দোলন, জমিদারি প্রথা। আওয়ামী লীগ 49 সালে তৈরি করার পরে বাংলাদেশ আন্দোলন, সে আন্দোলনে আমরা অর্জন করেছি। সে আন্দোলন বেচা কিনা করে আওয়ামী লীগ প্রচুর ব্যবসা করে গেছে। এখন আর এই বয়ান মানুষের কাছে চলে কিন্তু না। কেন তাহলে নতুন বিরোধী দল কোনো বয়ান বলছে যে আপনাদের মাধ্যমেই আসলে ফিরে আসার আমাদের সুযোগ মাধ্যমে তৈরি ফিরে হচ্ছে? আসবে কেন? আমাদের আর্ক ট্রাইবেল, আমাদের মাধ্যমে ফিরে আসবে কেন? আমাদের আর্ক ট্রাইবেল, তারা যদি কোনো পলিটিক্যাল বয়ান তৈরি করতে পারে, তারা যদি কোনো পলিটিক্যাল বয়ান তৈরি করতে পারে, তারা যদি তাদের নেতৃত্ব জনগণকে সেই বিশ্বাসযোগ্যতা আনতে পারে, তাহলে জনগণ তাদের কাছে যাবে। কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিমত দিয়ে বলছি, আওয়ামী লীগের সামনে নতুন কোনো বয়ান তৈরি করবার কোনো আমি লিটারেচার আর পাই না। তারা যদি বলে যে বাংলাদেশকে সমৃদ্ধ করে তুলবো, তাহলে মানুষের বিশ্বাস করবে, ভাই তুমি সমৃদ্ধ করতে পারবে না। জি, আমি Seriously একটু পরাজিত just হয়েছে। ভাইয়ের সাথে অ্যাড করি একটা জিনিস, যেটা হচ্ছে আমি ওইটা আমার জায়গা থেকে মনে করি যে আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশে আজকে থেকে 2 বছর আগে রাজনীতিটা করেছে, যেই মাত্রায়, যেইভাবে, এই আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে এভাবে ফিরে আসার আর কোনো সুযোগ নেই। অন্যতম কারণ হচ্ছে যে আপনার একটা রাজনৈতিক দল যখন ন্যাশনালি আপনি মানে বাংলাদেশের সবচেয়ে বেশি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করতে চান, জনগণ যখন আপনার উপর আস্থা রাখতে চাইবে, তখন আপনার ওই লিডারশিপটা সামনে লাগবে। এখন যেই লিডারশিপের নেতৃত্বে দেশে একটা গণহত্যা হলো, যখন আমার তরতাজা এখন স্মৃতিগুলো বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের কাছে আছে, যখন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামলো 5ই অগাস্টে কিংবা জুলাইয়ের শেষ দিকেও, যখন তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের কেউ নামলো না, কারণ আওয়ামী লীগের ওই নেতাকর্মীরা মনে করছিল অনেক হয়ে গিয়েছে। আমি তো এরকম শত শত হাজার হাজার নেতাকর্মী আওয়ামী লীগের আছে যারা তাদের জায়গা থেকে তখন এটা মনে করছিল যে আওয়ামী লীগ অনেক বেশি করে ফেলেছে, এদেরকে আর সমর্থন দেওয়ার সুযোগ নেই। নাহলে আপনি দেখেন আমাদের এই জুলাইয়ের আন্দোলনে আওয়ামী লীগ আমাদেরকে গুলি চালিয়েছে, আমাদেরকে বাধা দিয়েছে, হত্যাযজ্ঞ করেছে পুলিশের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে। কিন্তু আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা যে বলে তাদের 20% 25% আছে, তারা কি রাস্তায় নেমেছিল কেউ প্রতিরোধ করতে? নামে নাই। তার মানে তাদেরও অনাস্থা তৈরি হয়েছিল। সো তাদের যারা সমর্থক ছিল, শুভাকাঙ্ক্ষী,
তাদের বিশাল একটা অংশের যারা অন্ধভক্ত শুধুমাত্র 2-4-5% তারা বাদ দিয়ে তাদের এই অনাস্থা তৈরি হয়েছিল। দ্বিতীয়ত তাদের এই লিডারশিপের নেতৃত্বে বাংলাদেশে একটা গণহত্যা হয়েছে। সেই লিডারশিপ কোনোদিন বাংলাদেশের যারা এখন বেঁচে আছে তারা ওই লিডারশিপকে বাংলাদেশের লিডারশিপ হিসেবে কোনোদিন গ্রহণ করবে না। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, 5 বছরের একটা ছেলে হয়তো স্কুলে পড়ে, সেও এবার রাস্তায় নেমেছিল ওই 2 আগস্ট, 3 আগস্ট, 5 আগস্টে। তাহলে সে তো এটা দেখেছে তার সামনে, সে এটার রাজসাক্ষী, তাহলে সে তো তাকে কোনোদিন লিডার হিসেবে মানবে না। আরেকটা জিনিস, আওয়ামী লীগ ভাই যেটা বললেন, যে জিনিসটাকে বেছে তারা দলটা করার চেষ্টা করেছে, তারা যদি মুক্তিযুদ্ধ আমাদের ভিত্তি, আমরা নির্দ্বিধায় স্বীকার করব, কিন্তু ওই মুক্তিযুদ্ধটাকে শুধু সামনে রেখে আপনি অপশাসন, দুঃশাসন, লুটপাট, চুরি চামারি, দুর্নীতি, সিন্ডিকেট, কালোবাজারি সব করবেন, মানুষ তো মেনে নিবে না। কারণ মানুষ প্রতিনিয়ত এটার মধ্য দিয়ে নিপীড়িত হয়েছে। তো সামগ্রিকভাবে তারা এই যে সিস্টেমগুলো যেগুলোর দ্বারা মানুষ নিপীড়িত হয়েছে, মানুষ এটা মনে করে এগুলো এই 16-17 বছরে তারা ধ্বংস করে দিয়ে গিয়েছে। এবার আরেকটা জিনিস দেখেন, আপনি যে জিনিসটা বললেন, আমরা যেটা আশঙ্কা করছি বিরোধী দল হিসেবে যে আওয়ামী লীগ আসবে কিনা, যেই আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ আসার সম্ভাবনা নাই। এবার আরেকটা আওয়ামী লীগ, যেটা ধরেন ওই বলে যে কিছু ভালো লোকজন রিফাইন্ড এরা মিলে যদি একটা আওয়ামী লীগ করে, মানে ধরেন আরেকটা জাতীয় পার্টি, তারাও আসবে কিনা এটার আসলে অনেকটা ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে বর্তমান ক্ষমতাসীন দল। আমি এটা কিন্তু বিএনপি কেন বলছি না, এই ক্ষমতাসীন দল যেই হইতো সেই ডিসাইডিং ফ্যাক্টর হতো। এরকম যদি কোনো ধরনের আমরা দেখি তাহলে কি তখন মেনে নেবেন আপনারা? না, আমি আমার ইয়াটা শেষ করি, ব্যাখ্যাটা, তারপর আমি ওটা নিয়ে আসছি। মানে কেন ডিসাইডিং ফ্যাক্টর বিএনপি, কারণটা হচ্ছে ধরেন 2টা জায়গা থেকে হইতে পারে এটা। একটা হচ্ছে যে বিএনপি যেইভাবে দেশ চালাচ্ছে, তীব্র একটা অসন্তোষ তৈরি হলো, ঠিকমতো ফাংশন করতে পারলো না, মানুষ তাদের জায়গা থেকে একটা অস্থিতিশীলতার দিকে গেল। তখন বিএনপির যদি স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের আগের যে একটা কালচার ছিল দুঃশাসনের, এটা যদি তারা চেষ্টা করছে কন্ট্রোল করা, শাস্তি দিচ্ছে, বহিষ্কার করছে, আমরা দেখছি আমাদের প্রধানমন্ত্রী তিনি বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন, কিন্তু তারপরও যদি তারা এটা কন্ট্রোল না করতে পেরে কোনো ক্রমে দুঃশাসনের দিকে যায়, তখন আওয়ামী লীগের দুঃশাসনটা একটু ছোট হয়ে যাবে, কম্পেয়ার শুরু হবে, তখন ছোট হয়ে যাবে। সেই জায়গা থেকে তারা একটা স্পেস পাবে, ছোট স্পেস। আবার আরেকটা জিনিস যেটা হচ্ছে, না হ্যাঁ বলছি, আমি শেষ করে আমারটা নিয়ে আসবো, অবশ্যই এনসিপিটা আনবো। এবং আরেকটা জিনিস হচ্ছে, এখানে যখন ওরা স্পেস পাবে, এবং আমরা কেন মনে করি বিএনপির ভালোভাবে ফাংশন করা দরকার, কেন প্রত্যেকটা ভুল চোখে চোখ রেখে ঠিক করে দেই, সংশোধন করে দেই, কঠোর সমালোচনা করি, কারণ এইখানে যদি এই জায়গায় বিএনপি ঠিকমতো তারা ফাংশন না করতে পারে, তাহলে খুব স্বাভাবিকভাবে ওই যে জায়গাটা, যে ভ্যাকুয়ামটা, এটা কিন্তু আরেকজনের স্পেসটা পূরণ করার সুযোগ তৈরি হবে, ওই একটা স্পেস পেয়ে যাবে। এবং আরেকটা জিনিস হবে, ভাইরা যেটা বলে আর কি মাঝে মাঝে, যে জামায়াতের যে একটা ধর্মভিত্তিক রাজনীতি আছে, যেটার সাথে আমাদের কিন্তু আদর্শিক অবস্থান ভিন্ন, আমরা কিন্তু ডেমোক্রেটিক পলিটিক্স করি, যেটা বিএনপিও তাদের জায়গা থেকে করছে, মধ্যম পন্থার রাজনীতি। সো একদিকে যদি জনপ্রিয়তা কমে, আরেকদিকে কিন্তু বাড়বে। সো আমরা অটোমেটিক তাদেরটা বাড়িয়ে দিব, আমাদের অ্যান্টি একটা সেন্টিমেন্ট তৈরি করে বাড়িয়ে দিব। এরকম ভোট হয় না, অ্যান্টি আওয়ামী লীগ সেন্টিমেন্টের মধ্য দিয়ে অনেক ভোট বিএনপি পেয়ে যায়, আবার ভাইস ভার্সা হয়েছে অনেক, আমরা দেখেছি। সো এই জিনিসটা হবে। এখন আমাদের অবস্থানটা কোথায়, এটা একটা। আরেকটা হচ্ছে বিচারিক প্রক্রিয়া, আপনি যেটা বললেন, অসংখ্য এখন এটা নির্বাচনের সময়কার পলিটিক্যাল কমিটমেন্টের ভিত্তিতে। আমি একটা জিনিস স্পষ্ট করি, এটা কিন্তু আমি বলছি না বিএনপির পলিটিক্যাল কমিটমেন্ট, তারেক রহমানের পলিটিক্যাল কমিটমেন্ট, নো। এটা হচ্ছে স্থানীয়ভাবে যে যেখানে ইলেকশন করেছে, সে ওইখানে স্থানীয় আওয়ামী লীগের বেশ কিছু বড় বড় নেতাকর্মীর সাথে পলিটিক্যাল কমিটমেন্ট করেছে। কারণটা হচ্ছে মাঠ পর্যায়ে অনেক জায়গায় বিএনপির জন্য খুব চ্যালেঞ্জ ছিল জিতে আসা। আপনি দেখেন এখানে আসলে অনেক আওয়ামী লীগের নেতাদের সাথে বিএনপির এক ধরনের যোগসাযোগের আমি আপনি ওইটাতে কথা আসতেছি বলছেন। তারজিস আলম কাছে আমরা সরাসরি আসি, আপনি যে প্রসঙ্গে ছিলেন সেটার পাশাপাশি আমরা আসলে আরেকটি পয়েন্টের প্রশ্নটা একসাথে করে দিই। সেটা হচ্ছে যে এই যে বর্ডার কিলিং বা আমরা এখন পুশ ইন পুশ ব্যাকের যে অবস্থাটা দেখছি, আপনার দৃষ্টিতে কি মনে হয় সরকার আসলে কি কঠোরভাবে আছে, নাকি কিছুটা নেগোসিয়েশনের জায়গা আপনার কাছে মনে হয়? কারণ যদিও আমরা দেখছি যে গ্রামবাসী সহ বিজেপি তারা প্রতিরোধ করার চেষ্টা করছে, কিন্তু পুরোপুরি প্রতিরোধ আসলে করা যাচ্ছে না। হ্যাঁ, মানে আমি প্রথমটা একটু শেষ করি। আমরা যে জায়গাটাতে কথা বলতেছিলাম যে বিভিন্ন আসন ভিত্তিক, আপনি দেখবেন যে বিএনপি 212টা বা 14টা, সর্বশেষ পরে উপনির্বাচনে 214টা আসন জিতেছে। বিরোধী দল আমাদের যেটা জোট, একসাথে 78টা মনে করেন আসন। এখানে কিন্তু একটা বিস্তর পার্থক্য আসনে, কিন্তু ভোটের পার্থক্য কিন্তু বেশ কম, 50% আর 40 to 45% এই রেশিওতে। হ্যাঁ, না জোট হিসাবে 40% প্লাস আর অ্যাজ এ জোট। তো এখানে পার্থক্যটা কিন্তু কম মাত্র।
তো সেই জায়গা থেকে তাহলে আপনি ইভেন এটাও দেখবেন 1 থেকে 10,000 ভোটের পার্থক্যে প্রায় 30টা আসনে বিজয়ী নির্ধারণ হয়েছে। 1 থেকে 20,000 ভোটের পার্থক্যে 50টা আসনে বিজয়ী নির্ধারণ হয়েছে। তাহলে এই 1 থেকে 10,000 ভোটের পার্থক্য করার জন্য আপনার মাত্র 5,000 কম বেশি হওয়া দরকার, 5,000 প্লাস 5,000 মাইনাস, তাহলে কিন্তু আর সংখ্যাগরিষ্ঠতা থাকতো না, অনেক চাপে পড়ে যেত। তাহলে ওইটুকু ভোট মেকানিজম ইজিলি করা যায়। অনেক জায়গায় স্থানীয়ভাবে বিএনপির যেটা হয়েছে আমরা দেখেছি, আমাদের খুব স্বাভাবিকভাবে একটা অভিজ্ঞতার ঘাটতি ছিল, প্রথমবার নির্বাচন করেছি, তারা শেষ 2-3 দিনে একটা খুব ভালো মেকানিজম করেছে, যেখানে একটা আওয়ামী লীগের নেতৃস্থানীয় যারা ছিল তাদের সাথে একটা কমিউনিকেশন, মানে সংসদীয় আসনের নেতৃস্থানীয় আর কি, তাদের সাথে একটা কমিউনিকেশন ছিল, কমিটমেন্ট ছিল যে নির্বাচনের পরবর্তী সময় তারা দ্রুত একটা জামিনের ব্যবস্থা করবে, কিংবা হচ্ছে এই commitment আপনারা করেছেন? শেষ করি আমাদের হাতে সময় শেষ করি। আসলে কম, এক আমি মিনিটের লাইনটা বলে মতো। শেষ করে একটা এক্সাম্পল দিই, জি, একটা example দিই। 1 মিনিটের ভাই, মতো একটা সময় example দিই আছে। শুধু। হ্যাঁ, বলো। আমাদের মহাসচিব তার আসনের যিনি আওয়ামী লীগের হচ্ছে তার জেলার আওয়ামী লীগের হচ্ছে যিনি সেক্রেটারি ছিলেন, 7 বারের এমপি ছিলেন, কিছুদিন আগে মারা গিয়েছেন, এমপি দবিরুল ইসলাম, উনি ইলেকশন হওয়ার 7 দিনের মধ্যে জামিন পেয়েছেন। আরেকটা এক্সাম্পল বলি, নির্বাচন 12 ফেব্রুয়ারি, 13 তারিখ সকালবেলা পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি দাঁড়িয়ে থেকে আওয়ামী লীগের অফিস উদ্বোধন করেছেন। অনেক আশ্চর্য, আমি একটু বলি, জি, আওয়ামী লীগ এই নির্বাচনে একটা ক্যাটালিস্ট ফ্যাক্টর ছিল, আগামীতেও একটা ক্যাটালিস্ট ফ্যাক্টর হবে। আওয়ামী লীগ না, আওয়ামী লীগের ভোটার আওয়ামী লীগের ভোটার, আওয়ামী লীগ দেয় না, ঠিক বলছো, আওয়ামী লীগের ভোটাররা যেটা এখন বললো যে দেখেন আমরা ভোট পেয়েছি 52 প্লাস বা 50 প্লাস, 52 প্লাস, জামাত ভোট পেয়েছে 32 প্লাস। এবার আমরা পিছনের ইতিহাসে আসেন, আমাদের ভোট ছিল 40 প্লাস, আওয়ামী লীগের ভোট ছিল 40 প্লাস, জামাতের ভোট ছিল 8 to 9, নট ডবল ডিজিট। এই ভোটটা গেছে 32-এ, 8-এর থেকে 32-এ। এই ভোটটা কি তার নতুন ভোটার না আওয়ামী লীগের ভোটার? আওয়ামী লীগ যে আপনার ক্যাটালিস্ট ভোটার ছিল এবার নির্বাচনে, এবং সেই ভোটটা এই স্ট্যাটিস্টিক্যাল ডাটায় আমরা পেয়েছি তাহলে 40 থেকে 50, ওরা পেয়েছে 8 থেকে 32। তাহলে আওয়ামী লীগের পক্ষে মানে জামাতের পক্ষে ভোটটা বেশি গেল না আওয়ামী লীগের, তাই না? এখানে একটা জিনিস শুধু অ্যাড করি ভাই, সুতরাং সেটা হচ্ছে মানে এই যে ভোটটা, এটা ট্রু আওয়ামী লীগের যারা ভোটার ছিল কিছু ভোট এনসিপিও পেয়েছে, কিছু বিএনপিও পেয়েছে, কিছু জামাত পেয়েছে, কিন্তু জামাতের জায়গায় যেটা হয়েছে মানে শেষ সময় মাঠ পর্যায়ের কিছু পরিস্থিতির জন্য অনেক ভোট এমন আছে, স্বতন্ত্রর বেশ কিছু ভোট এনসিপিতে বেশি এসেছে, জামাতে বেশি গিয়েছে। এমন অনেকগুলো বিএনপিরও কিছু ভোট আমি আমার জায়গা থেকে পেয়েছি, কারণ তাদের মানে যে দলীয় ক্রন্দল এবং মাঠ পর্যায়ের কিছু মানুষ ভুক্তভোগী যখন হয়েছে, সাধারণ মানুষ, তাদের স্থানীয় পর্যায়ের কিছু নেতা কর্মীদের দ্বারা তখন এটা সমস্যা হয়েছে। একটু ডিপ্লোম্যাটিক আমি পুশনেটটা বলি, দেখেন আমাদের সরকার আমাদের কিন্তু আমাদের আজকে আসলে আলোচনা করবার সময় একেবারেই কম। আমরা বাজেট নিয়ে হয়তো সামনের দিনগুলোতে আজ আলোচনা করব। আপনাদের অনেক ধন্যবাদ, যুক্ত হয়েছেন। নিশ্চয়ই আবারও আগামীতে কথা বলবার সুযোগ হবে। দর্শক, আলোচনা শেষ করতে হচ্ছে। ধন্যবাদ সাথে থাকার জন্য।